হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব সম্ভাবনা। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। তোমার পি টেস্ট হোক, টেস্ট পরীক্ষা হোক, এসএসসি হোক, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি পরীক্ষাত কিন্তু একটা সৃজনশীল 100 থাকবো, তারপরে আবার তিনটে আবার এসকিউ থাকে। তাহলে এই চ্যাপ্টার কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা হায়ার ম্যাথ কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু অনেক ভয় খায় চলে তাদের, কিন্তু অনেক কোনোটাই চ্যাপ্টার পায় না। অনেকে কিন্তু হায়ার হায়ার ম্যাথের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা ওটাও ভরসা করে গিয়া পরীক্ষায় যায়। তো এইটা কিন্তু একবারে কিন্তু এই যে আমরা কিন্তু অনেক মজা করে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ করবো আজকে। আর এইটার মধ্যে কিন্তু মাত্র কিন্তু তিনটা টাইপ আছে, আর তিনটা টাইপ যদি পারি তোমার সম্ভাবনাতে যে কোনো প্রশ্ন হোক না কেন তুমি কিন্তু আনসার করতে পারবে। আর প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমরা এগুলা সিটর এগুলা ছাড়া কিন্তু আমরা ম্যাথ সলভ করবো, যে প্রত্যেকটা ম্যাথ কিন্তু বোর্ডে আসা ম্যাথগুলা। ওকে, তাহলে শুরু করি। আর অনেক মজা করে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ করবো। ফার্স্টে আসলে সম্ভাবনা জিনিসটা কিটা। সম্ভাবনা হলো কোনো ঘটনা যা ঘটবে অথবা না ঘটবে সে সম্পর্কে কোনো উক্তি প্রতি বিশ্বাসের মাত্রা। মানে কোনো একটা ঘটনা ঘটছে, তুমি ওটার প্রতি একটা উক্তি দিতে, ওটা ঘটনা কিতা হইতে পারে। মনে করো যদি আমরা যদি চিন্তা করি যে সামনে যেহেতু খেলা বিশ্বকাপ, যেমন ধরো আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা। আর্জেন্টিনা আর ব্রাজিলের যদি খেলা হয়, এখানের মধ্যে কিতা হইতে পারে ফুটবলও, হয়তো আর্জেন্টিনা জিতবো, নাইলে ব্রাজিল জিতবো, অথবা কিতা হইতে পারে ম্যাচটা ড্র হইতে পারে। তাহলে তোমার যদি হয় যে আর্জেন্টিনা জিতার সম্ভাবনা কতটুকু। আচ্ছা, সম্ভাবনার লাগে একটা মনে রাখতে হবে যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা। মনে মনে চিন্তা করলাম যে আর্জেন্টিনা জিতার সম্ভাবনা কতটুকু। তাহলে আর্জেন্টিনার ক্ষেত্রে সম্ভাবনা ইংলিশে কয় আবার প্রবাবিলিটি। তাহলে আমি যদি একটু যদি লিখি ওখানে যে প্রবাবিলিটি অফ এ, যেহেতু আর্জেন্টিনা জেতার সম্ভাবনা, তাই লিখলাম যে প্রবাবিলিটি অফ এ, মানে আর্জেন্টিনা জেতার সম্ভাবনা কতটুকু হইতে পারে। সম্ভাবনার ক্ষেত্রে সূত্র হয় একটা যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা, ঘটনাটির অনুকূল উপাদান সংখ্যা ডিভাইডেড হইব সম্ভাব্য মোট উপাদান সংখ্যা। তাহলে কোনো ঘটনাটির অনুকূল উপাদান সংখ্যা বলতে বোঝায় যেহেতু আর্জেন্টিনা জিতবো, আর্জেন্টিনার ক্ষেত্রে যেহেতু আর্জেন্টিনা জেতার ক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনা জিতার সম্ভাবনা, তাহলে জিতার ক্ষেত্রে কিন্তু এক। তারপরে আবার ম্যাচটা কিতে হইতে পারে, হয়তো ড্র হইতে পারে, আবার ব্রাজিলও জিততে পারে, আবার আর্জেন্টিনা জিততে পারে। তাহলে কিন্তু তিনটা আছে টোটাল। নিচে কিন্তু আবার হয় যে সম্ভাব্য মোট উপাদান সংখ্যা। তো সম্ভাব্য মোট হয়তো কিতে হইতে পারে আর্জেন্টিনা জিততে পারে, হয়তো ম্যাচ ড্র হইতে পারে, অথবা ব্রাজিল জিততে পারে। তাহলে সম্ভাব্য কিন্তু মোট কিন্তু তিনটা আছে। আর আমি যেহেতু বাই করলাম কার্ড যে আর্জেন্টিনার বাই করলাম, তাহলে আর্জেন্টিনা জিতার সম্ভাবনা উপরে ওয়ান, অটালি তার জিতার সম্ভাবনা আর্জেন্টিনা। সেম ভাবে যদি ব্রাজিলের হয়, তাইলে প্রবাবিলিটি অফ বি উপরে হইব যেহেতু ব্রাজিল জেতার সম্ভাবনা, তাইলে ওয়ান। আর নিচে হইব কি হয়তো ম্যাচ ড্র, অথবা ব্রাজিল জিত, অথবা আর্জেন্টিনা, তাইলে অবশ্যই নিচে তিরি। এর চাইতে যদি আমরা যদি আরো সহজভাবে যদি দেখি, যে সহজ ভাষায়, যেমন ধরো মনে করো একটা একটা বয়াম আছে, ওটার মধ্যে কার সংখ্যা আছে। আমরা কিন্তু ছোটবেলা কিন্তু অনেক দেখছি কিন্তু এগুলা যে কার্ড থাকে, লটারি হয়। এইটার ক্ষেত্রে মনে করো কার্ড কার্ড আছে, এ কার্ড আছে দুইটা, এ কার্ড দুইটা আছে, বাট এখানে কিন্তু আমরা ঠিকই দেখতে পারলাম যে এ কার্ড দুইটা আছে। আবার বি একটা কার্ড আছে, আবার সি একটা কার্ড আছে। এখন কার্ডটা যদি বাইন্ড করা থাকে, তাইলে অবশ্যই আমরা কিন্তু দেখতে পারতাম না। মনে করো যে এখানে দেখাই যায় যে এ কার্ড দুইটা, আর বি কার্ড একটা, সি কার্ড একটা। এবং কার্ড সংখ্যার মধ্যে তোমার কইলাম যে এগুলা বাইন্ড করা আছে, আমি জানি। বাট এখানে এ কার্ড দুইটা আছে, আর বি কার্ড একটা, সি কার্ড একটা। বাট তোমার কইলাম যে ওখান থেকে যে কোনো একটা কার্ড তুলতে হয়। তাহলে হয়তো কিতা কার্ড উঠতে পারে, এ কার্ড, নয়তো বি কার্ড, নয়তো সি কার্ড উঠতে পারে। তাহলে এ কার্ড উঠার সম্ভাবনা, এ কার্ড উঠার সম্ভাবনা, যেহেতু এ কার্ডটা বাইর করতাম, উপরে হইব এ কার্ডের এই যে এর আগে দেখছি কিন্তু আমরা যে ঘটনাটি অনুকূল উপাদান সংখ্যা, যেহেতু এ কার্ডের বাইর করতাম, তাইলে এ কার্ডের এ কার্ড উঠার সম্ভাবনা। তাহলে এ কার্ডের অনুকূল উপাদান সংখ্যা কয়টা হইতে পারে, এ কার্ড যেহেতু দুইটা, তাইলে উপরে দুই। আর নিশ্চয়ই যে মোট যতটা কার্ড আছে অতটা, নিশ্চয়ই যেহেতু সাইডটা যেহেতু মোট কার্ড, তাইলে নিশ্চয়ই অবশ্যই চার হইব। তারপর এটা যদি টু দ্বারা যদি টু এর মধ্যে একবার, আর টু দ্বারা সাইডের মধ্যে দুইবার, তাহলে উপরে ওয়ান নিচে টু। তারপরে যদি আবার যদি বি কার্ডের ক্ষেত্রে বাই করি, তাহলে বি কার্ড ওঠার সম্ভাবনা, বি কার্ডের এখানে উপরে অনুকূল অনুকূল উপাদান সংখ্যা কয়টা আছে, বি কার্ড একটা আছে, তাইলে এক। আর যেহেতু টোটাল আছে সাইডটা, তাইলে নিচে হইলে কি চার।
আবার সি কাটের ক্ষেত্রে কিন্তু আমরা সেমভাবে বাইর করতে পারবো। সি কাটের ক্ষেত্রে এটা কিন্তু খিতা হইতে পারে, এটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও। এরপরে আবার ওরকম হইতে পারে যে সম্ভাবনার ক্ষেত্রে যে মনে রাখতে হইব যে সম্ভাবনার ক্ষেত্রে মানটা কিন্তু 0 থেকে 1 পর্যন্ত হয়। আচ্ছা, 0 থেকে 1 পর্যন্ত হওয়ার কারণটা কি তা মনে হয় চিন্তা করো। এখানের মধ্যে কাঠ আছে কতটা? এ কাঠ এরপরে বি কাঠ সি কাঠ। এখন তোমারে কইলাম যে তুমি সবগুলা কাঠ নিতে গিয়া করে যে আমার সবগুলা লটারির মধ্যে যা যা আছে সবগুলা আমার। তাহলে একটু চিন্তা যদি করি, লটারির মধ্যে যা যা আছে সবগুলা কিন্তু যে কোনোটা উঠলেও কিন্তু আমার। তাহলে এইরকম যদি টোটাল কাঠ কিন্তু আছে 4টা, যে কোনোটা উঠলেও যদি হয়, যে কোনোটা যদি হয়, তাইলে সবটা কাঠ যে কোনোটা যদি উঠলে যদি আমরা নিতে পারি, তাহলে কাঠ আছে কতটা? 4টা। তাহলে 4 দ্বারা যদি ভাগ দিই, 4 দ্বারা 4 দ্বারা ভাগ দিলে কিন্তু 1। 1 হলে কি তার হইলে কি সর্বোচ্চ মান, অথবা 1 থেকে কম হইতে পারে। ওকে, তাইলে বুঝলাম আমরা যে সম্ভাবনার মানটা 0 থেকে 1 পর্যন্ত হয়ে যেতে পারে। তারপরে এরপর কাজে লিখি যে দৈব পরীক্ষা। দৈব পরীক্ষা মানে কিটা? যখন কোনো পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে, কিন্তু পরীক্ষাটিতে কোনো একটি নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করা যায় না, তবে তবে তাকে দৈব পরীক্ষা বলে। এখন মনে মনে চিন্তা করে যে এইখানের মধ্যে কিন্তু কাঠ আছে। কয়টা কাঠ আছে? 4টা কাঠ আছে। 4টা কাঠের মধ্যে আমি কিন্তু জানি টিকু যে কোনটা কোনটা কাঠ আছে। এ কাঠ আছে 2টা, আর বি কাঠ একটা, সি কাঠ আছে একটা। এ কাঠ 2টা, আবার বি কাঠ একটা, সি কাঠ একটা। এখন তোমার প্রশ্ন করলাম যে তুমি ওগুলা বাইন্ড করে রাখো। আমি কিন্তু টিকু জানি এখানের মধ্যে আছে এ কাঠ 2টা, বি কাঠ একটা, সি কাঠ একটা। তুমি বাইন্ড করছো। বাইন্ড করার পরে আমি যদি এখান থেকে যদি তুলি, কাঠ যদি 4টার মধ্যে থেকে যদি একটা তুলি, আমি কিন্তু শিওর হইয়া কইতে পারতাম না যে এখানের মধ্যে কোনটা কাঠ উঠবো। তাহলে হয়তো এ কার্ড উঠতে পারে, অথবা বি কার্ড, অথবা সি কার্ড। তাহলে এখানে সেম ভাবে এখানে হয়েছে যে সংজ্ঞার মধ্যে যে নিশ্চিত করা যায় না, মানে নিশ্চিত একবার চিওর ওয়াইল দিত না যে কোনটা হইব, বাট একটা চিওর ওয়াইল দিব যে যেগুলো যেগুলো কার্ড আছে হয়তো এ কার্ড উঠবো, অথবা বি কার্ড, অথবা সি কার্ড। বাট একবারে 100 চিওর হয়ে আমরা হইতে পারতাম না যে এ কার্ড উঠবো। ওকে, তাইলে ও একটা দেখো যে দৈব পরীক্ষা যে কোনো একটা ঘটনার মধ্যে কাঠ কিটা কিটা আছে এগুলো ঠিকও আমরা জানি, বাট কোনটা তুলমু আর কোনটা হইব এটা আমরা নিশ্চিত হইয়া হইতে পারতাম না, ওটাই হয় যে দৈব পরীক্ষা। তারপরে আবার নমুনা ক্ষেত্র বা নমুনা বিন্দু। আচ্ছা, ছক্কার ক্ষেত্রে কয়টা তল হইতে পারে? ছক্কার ক্ষেত্রে অবশ্যই কয়টা তল? 6টা তল। 6টা তলের মধ্যে অবশ্যই আমরা ছক্কা কিন্তু দেখছি প্রত্যেকে। ছক্কার মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠত একটা পৃষ্ঠ থাকবো 1, এর পরের পৃষ্ঠ থাকবো আবার 2, 3, 4, 5, 6। 6টা পৃষ্ঠত 6 পর্যন্ত কিন্তু থাকে। ওই যে 6 পর্যন্ত আছে, এগুলা ওই যেগুলো আছে ওখানের মধ্যে, এগুলা প্রত্যেকটা রেখয় নমুনা বিন্দু হয়। এগুলো প্রত্যেকটা রেখয় কিতা নমুনা বিন্দু, যে মানে এখানে যে 1 আছে, 2 আছে, 3 আছে, প্রত্যেকটা আছে, ওগুলা রেখয় নমুনা বিন্দু। আবার টোটাল ওগুলো সারারে একত্রে হয় যে নমুনা নমুনা ক্ষেত্র। ওকে, আমরা যদি ম্যাথ যদি সলভ করি, আমরা বেসিক গুলা কিন্তু এগুলা কিন্তু জানতে হইব। তারপরে আমরা এখন কিন্তু আমরা ম্যাথ গুলা দেখবো। টাইপ কিন্তু মাত্র 3টা টাইপ আছে, আর 3টা টাইপ যদি পারি, যে কোনো ম্যাথ হোক না কেন আমরা সারা কিন্তু গাইড সলভ করতে পারবো। এমন এমন ভাবে এটা যে সাজাইছি সিট গুলা, যে সারা বোর্ড কোয়েশন অ্যানালিসিস করে কিন্তু সাজাইছি। এগুলা পারলে তুমি সব প্রশ্ন কিন্তু বোর্ড কোয়েশন নিজেরাই সলভ করতে পারবে। ওকে, তাহলে যদি শুরু করি, ফার্স্টে টাইপ 1। টাইপ 1 প্রবাবিলিটি না অঙ্কন করে সম্ভাবনা নির্ণয়। প্রবাবিলিটি অঙ্কন না করে সম্ভাবনা নির্ণয়। এটার ক্ষেত্রে দেখলাম যে প্রবাবিলিটি অঙ্কন না করে সম্ভাবনা নির্ণয়। প্রবাবিলিটি মানে সম্ভাবনা, আর টি মানে গাছ, মানে সম্ভাবনার গাছ। আচ্ছা, এইটার ক্ষেত্রে কিন্তু সম্ভাবনার যে একটা চিত্র কিন্তু আছে। আমরা এরপরে টাইপ টাইপ 2 কিন্তু আইব যে প্রবাবিলিটি অঙ্কন করে সম্ভাবনা নির্ণয়।
ফার্স্টে আমরা দেখি প্রবাবিলিটি অঙ্কন না করে সম্পূর্ণ নির্ণয়, তারপরে আমরা দেখব কিন্তু যে প্রবাবিলিটি অঙ্কন করে সম্পূর্ণ নির্ণয়। ওকে, তাইলে 1 নাম্বার একটা উদ্দীপক থেকে কিন্তু আমরা টোটাল কিন্তু 4টা ম্যাথ সলভ করতে পারবো। তারপরে আরো একটা উদ্দীপক আছে, উদ্দীপক থেকে সেম ভাবে আমরা আরো 3টা ম্যাথ সলভ করতে পারবো। মানে একটা উদ্দীপক থেকে অনেকগুলো ম্যাথ সলভ করা যায়। ফার্স্টে লিখি একটা উদ্দীপক যদি লিখি যে একটি একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলে, একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলে, বা এটার ক্ষেত্রে উদ্দীপকটা ওরকম থাকতে পারে, একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলে, ওই 1 নম্বর। আবার ওরকম থাকতে পারে যে দুটি ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হলে, মানে সেম কথা, একটা ছক্কা দুইবার নিক্ষেপ করা, আবার দুইটা ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা, মানে দুইটা ছক্কা টিকু নিক্ষেপ করা। তাহলে এটার ক্ষেত্রে 1 নাম্বার ম্যাথ, একটা আমরা উদ্দীপক 1 আছে, 2 আছে, 3 আছে, এই উদ্দীপক থেকে আমরা টোটাল কিন্তু 4টা ম্যাথ আছে, 4টা ম্যাথ সলভ করব। তারপরে আবার আরেকটা উদ্দীপক লিখব। তাহলে প্রবাবিলিটি অঙ্কন করে নমুনা ক্ষেত্র নির্ণয় করো। প্রবাবিলিটির প্রবাবিলিটির টি আচ্ছা প্রবাবিলিটি, আচ্ছা সরি এটা এরপরে, এটা কিন্তু টাইপ 2 ম্যাথ, এটা পরে দেখাই দিন। আগে টাইপ 1 এর ম্যাথটা আমরা সলভ করি, টাইপ 2 লিখে লিখছি বলে বলে। টাইপ 1 এর ম্যাথ লিখে 22টি ক্রিকেট 1 থেকে 22 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। 1 নাম্বার প্রশ্ন, এটা কিন্তু ওই একটা উদ্দীপক থেকে টোটাল কিন্তু 8টা ম্যাথ আছে, আমরা 8টা ম্যাথ সলভ করবো ওই একটা উদ্দীপক থেকে। 1 নম্বর ম্যাথ হলে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এইটার ক্ষেত্রে যদি 1 নম্বরটা আমরা যদি সলভ করি, ফার্স্টে এখানে উদ্দীপক যদি পড়ি যে 22টি টিকেট 1 থেকে 22 পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া আছে। তাহলে 1 থেকে 22 পর্যন্ত ক্রমিক নাম্বার, তাহলে আনসারের সময় 1 থেকে আমরা 22 পর্যন্ত কিন্তু ক্রমিক নাম্বার ফার্স্টে আমরা লিখে নিব যে 1 আছে, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, তারপরে 15, তারপরে 16, 17, তারপরে 18, তারপরে আবার 19, তারপরে 20, তারপরে 21, তারপরে 22। ওকে, 22 পর্যন্ত কিন্তু আমরা ফার্স্টে লিখে নিলাম। তারপর কাজ যে এখানের ক্ষেত্রে কিন্তু সপ্তাহে কিন্তু টোটাল আছে কতটা, 22টা আছে। তাহলে আমরা লিখতে পারবো যে মোট নমুনা বিন্দু, মোট নমুনা বিন্দু, মোট নমুনা বিন্দু কয়টা আছে, টোটাল কিন্তু সপ্তাহে কিন্তু 22টা আছে। তাহলে 22টি। তারপরে আমরা কোনটার বাইরে হতাম, জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে জোড় সংখ্যা লিখবো, জোড় সংখ্যা এমন অনুকূল ফলাফল। তাহলে জোড় সংখ্যা, অতএব জোড় সংখ্যা এমন অনুকূল ফলাফল ইকুয়াল, জোড় সংখ্যা এমন অনুকূল ফলাফল, মানে জোড় সংখ্যা কতটা আছে একটা, তাহলে জোড় সংখ্যা এখানে কতটা আছে যে 2 একটা, ওই একটা 2টা, তারপরে 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, তারপরে আবার 9টা, 10টা, 11টা।
মানে জোড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু সপ্তাহে টোটাল 22টা, মানে 22টার অর্ধেক কিন্তু জোড় সংখ্যা আছে আর অর্ধেক বিজোড় সংখ্যা। তাহলে সপ্তাহে কিন্তু 11টা কিন্তু জোড় সংখ্যা আছে, যে 2, 4, 6, 8 ওইগুলা। সপ্তাহে কিন্তু টোটাল 11টি, তাহলে 11টি। তাহলে এরপর কাজ জোড় সংখ্যা এমন অনুকূল ফলাফল। এরপর কাজ লিখবো যে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা। তাহলে অতএব জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা ইকুয়াল জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা। নিচে কিন্তু সম্ভাব্য যে মোট যেগুলো থাকে উপাদান সংখ্যা ওইগুলা, নিচে কিন্তু মোট নমুনা বিন্দু কতটা আছে, যে 22টি আছে, তাইলে 22টি। আর উপরে কিন্তু যে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা, তাহলে জোড় সংখ্যা এমন অনুকূল ফলাফল 11টি, তাহলে উপরে 11। 11 দ্বারা 11-এর মধ্যে 1 পার, 11 দ্বারা 22-এর মধ্যে 2 পার, তাহলে 1/2। ওকে, সেম প্রশ্ন কিন্তু আবার ওরকম করতে পারে যে 2 নম্বরটা কিন্তু নিজে থেকে তোমরা সমাধান করতে পারবে। এটা 2 নম্বরটা হইলে বিজোড় সংখ্যা হওয়ার এমন বিজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে যদি হইতে পারে সেম ভাবে নমুনা বিন্দু সেম অতটুকু কিন্তু সেম। তারপর ওখানে লিখবো যে বিজোড় সংখ্যা এমন অনুকূল ফলাফল। বিজোড়ও কিন্তু সেম, কিন্তু যে 1, 3, 5, 7 এগুলা যে সারা হিসাব করে সেম কিন্তু 11টি। তাহলে ওখানে লিখবো আবার বিজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা, সেম। ওটা কিন্তু আনসার। এরপরও ম্যাথ আবার ওটাও চাইতে পারতো যে তোমার প্রশ্ন যে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনার সমষ্টি। মানে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা আগে বাইর করুন ফার্স্টে, তারপর বিজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা, এরপরে আবার দুইটা যোগ করলাম। যদি সমষ্টি চায় তাহলে 1/2, দুইটা আবার যোগ করবো 2, আর 2 দ্বারা 2টা ভাগ দিলে 1, 1 দ্বারা 1 গুণ দিলে 1, প্লাস 2 দ্বারা 2টা ভাগ দিলে আবার কত হইতে পারে 1, 1 দ্বারা 1 গুণ দিলে 1, মানে 2, 2, তাহলে 1 হইব সপ্তাহে। সমষ্টি যদি চায় তাহলে ওরকম, বিয়োগফল চাইলে মাঝখানে হলে মাইনাসটা হইব, তারপরে বাকিটা কিন্তু সেম। 2 নম্বর প্রশ্ন তো আমরা ঠিকই দেখছি। তারপরে 3 নম্বরটা, আচ্ছা এইগুলা যদি না মুছি আমি পরবর্তী অঙ্কগুলো কাজে লাগবো। তাহলে 2, তারপরে 1, এখানে হচ্ছে আছে 17, এরপরে 18, তারপরে আবার 19, 20। ওকে, 3 নম্বর ম্যাথ যদি দেখি আমরা, যে 3 নম্বর ম্যাথও চাইছে কিটা। 3 নম্বর ম্যাথ মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা। মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ওকে, মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা। আমরা কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু দেখছি, কিন্তু সেট ফাংশন ক্লাস অবশ্যই কিন্তু মৌলিক সংখ্যা কোনগুলো অবশ্যই বুঝিয়ে দিছি। তাহলে মৌলিক সংখ্যা আমরা কিন্তু জানি। তাহলে লেখমু এখানের ক্ষেত্রে যে মোট নমুনা বিন্দু কিন্তু টোটাল কিন্তু 22টা আছে, তাহলে 22টি। এরপরে এখানে লেখমু কি তাই যে যেহেতু আমার মৌলিক সংখ্যাটা চাইছে, তাহলে লিখবো মৌলিক সংখ্যা এমন অনুকূল ফলাফল। তাহলে লিখবো মৌলিক সংখ্যা এমন অনুকূল ফলাফল। আচ্ছা, মৌলিক সংখ্যা এমন অনুকূল ফলাফল কতটা আছে এখানে ক্ষেত্রে দেখলাম। ফার্স্টে 2 একটা মৌলিক সংখ্যা, একটা। আচ্ছা, মৌলিক সংখ্যাগুলো একটু যদি চিহ্নিত করি, 2 একটা মৌলিক সংখ্যা, তারপরে 3 একটা মৌলিক সংখ্যা, তারপরে 5 মৌলিক সংখ্যা, তারপরে 7 মৌলিক সংখ্যা, এরপরে 8, 9 না, এগুলো নাই, তারপরে 11 মৌলিক সংখ্যা, তারপরে আবার 13 মৌলিক সংখ্যা, তারপরে 17 মৌলিক সংখ্যা, তারপরে আবার 19 মৌলিক সংখ্যা, তারপরে আবার আর কোনোটা কিন্তু মৌলিক সংখ্যা নাই। তাহলে এগুলোর ক্ষেত্রে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, তারপরে আছে 8টা, টোটাল কিন্তু 8টা আছে মৌলিক সংখ্যা। তাইলে মৌলিক সংখ্যা এমন অনুকূল ফলাফল 8টি। এখন মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা। আচ্ছা, মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা নিচে কিন্তু টোটাল কতটা আছে 22টি, তাইলে 22, আর উপরে মৌলিক সংখ্যা এমন অনুকূল ফলাফল কিন্তু 8টি, তাইলে 8। এখানে কিন্তু 2 দ্বারা কাটা যাব। 2 দ্বারা যদি কাটা দেই
দুই দ্বারা জীব 8-এর মধ্যে কিন্তু 4 বার, আর 22-এর মধ্যে কিন্তু জীব 11 বার, তাইলে উপরে 4 আর নিচে লিখি 11। তারপরে ম্যাথটা যদি আমরা সলভ করি, 3 পরে 4 নাম্বারটা। আচ্ছা, 4 নাম্বার মেথড যেটা হচ্ছে 4 নাম্বার মেথড 3 এর গুণিতক হওয়া সম্ভব। 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আচ্ছা, গুণিতকের ক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু জানি না, আবার অনেকে কিন্তু ঠিকই জানি। গুণিতকের ক্ষেত্রে কি হইতে পারে, দেখুন যে আচ্ছা মোট নমুনা বিন্দু ঠিক কিন্তু 22টি আছে, তাইলে গুণিতক এমন অনুকূল ফলাফল, গুণিতক এমন অনুকূল ফলাফল কতটা আছে? গুণিতক কার গুণিতক মনে রাখতে হইব, গুণিতকের সময় খালি যার গুণিতক হইব তার নামতাটা পড়ব। তাহলে 3-এর গুণিতক মানে 3-এর নামতা পড়ব, 3 একে 3, তাহলে 3 হলে 3-এর একটা গুণিতক। তারপরে 3 একে 3, 3 দুগুণা 6, 3 3 গা 9, 3 4 12, তারপরে 3 5 15, 3 6 18, 3 7 21। ওইগুলা কিন্তু 3-এর গুণিতক। তাইলে 1টা 2টা 3টা 4টা 5টা, এরপরে 6টা 7টা কিন্তু আছে টোটাল, তাইলে 7টি। তাইলে উপরে অবশ্যই লিখমু যে গুণিতক হওয়ার 3-এর গুণিতক, 3-এর গুণিতক এমন অনুকূল ফলাফল। এরপরে লিখমু নিচে আবার 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা, উপরে হইব অবশ্যই 7 আর নিচে হইব গিয়া টোটাল 22। এরপরে ম্যাথটা যদি আমরা সলভ করি, তারপরে 5 নাম্বারটা 18 এর গুণনীয়ক হওয়ার সম্ভাবনা। 18 এর গুণনীয়ক হওয়ার সম্ভাবনা, 18 এর গুণনীয়ক, 18 গুণনীয়ক। ওকে, 18 গুণনীয়কের ক্ষেত্রে গুণনীয়ক কিন্তু অনেকে কিন্তু বাইর করতে পারি না, যে সমস্যা নাই, কিন্তু আমি দেখিয়ে দিলাম বেসিকটা কিভাবে বাইর করতে পারি। গুণনীয়কের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে 18 যেহেতু বাইর করতাম, কিতা গুণ দিলে 18 হয়, ফার্স্টে 18-র সাথে কিন্তু একটা গুণ দিলে 18, তারপরে আবার কিতা গুণ দিলে 18 হয়, 9 2 18, 9 গুণ 2, তারপর আবার কিতা গুণ দিলে 18, 3 6 18, আর কিছু দ্বারা গুণ দিলে কিন্তু 18 হয় না। তাহলে ওইগুলা কিন্তু 18 এর গুণনীয়ক। তাহলে 1 2 এখানের মধ্যে কোনগুলা বাদ যেতে পারে, যে কোনগুলা 1 আছে, এরপরে আছে কত 2 আছে, তারপরে আছে 3 আছে, তারপরে আছে 6 আছে, 6 6 6 আছে, তারপরে আছে আবার 9 আছে, তারপরে আছে আবার 18। তাহলে মোট মোট নমুনা বিন্দু লিখে কতটা আছে? 22টি। তারপরে লিখবো এখানে যে 18 এর গুণনীয়ক, 18 এর গুণনীয়ক এমন অনুকূল ফলাফল, 18 এর গুণনীয়ক এমন অনুকূল ফলাফল কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, তারপরে আবার 6টা আছে, তাইলে 6টি। তাইলে 18 এর গুণনীয়ক হওয়ার সম্ভাবনা, উপরে কিন্তু 6টা যে অনুকূল উপাদান সংখ্যা, আর নিচে হইব টোটাল 22টা, তাহলে 2 দ্বারা কাটা যাব 3 বার, আর এখানে যাব 11, তাহলে উপরে 3 আর নিচে লিখে 11। এরপরে ম্যাথ যদি আমরা সলভ করি, 6 নাম্বারটা 6 নাম্বার শেষে 2 অথবা 3 দ্বারা বিভাজ্য, 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। আচ্ছা, একটার ক্ষেত্রে সেম কিন্তু বিভাজ্য কোনগুলো হইতে পারে? মোট নমুনা বিন্দুটা তার 22টা ঠিকও থাকবো, আর এগুলা চেঞ্জ হয়ে যাব।
যে 2 অথবা 3 দ্বারা বিভাজ্য 2, এগুলো অবশ্যই পরিবর্তন হইব, 2 অথবা 3 দ্বারা বিভাজ্য এমন অনুকূল ফলাফল। তাহলে নিচেও সেম লিখব 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। ওকে, 2 অথবা 3 দ্বারা বিভাজ্য কোনগুলা? ফার্স্টে যার বিভাজ্য চাইবো তার নামতা পড়বো। তাহলে 2 ওর যেহেতু বিভাজ্য তাহলে 2 এর নামতাটা পড়বো। 2 এর নামতা পড়লে 2 আইব, 2 একে 2। আর অথবা চাইছি, অথবা মানে বুঝতে হইব যে 2 ওর বিভাজ্য যেগুলো আছে ওইগুলো হইব, বা 3 ওর বিভাজ্য যেগুলো আছে ওইগুলো হইব। তাহলে 2 ওর বিভাজ্য 2 একে 2, 2 দুগুণা 4, অর্থাৎ আর 2 দ্বারা বিভাজ্য। এরপরে 2 একে 2, 2 দুগুণা 4, এরপরে 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 7 দুগুণা 14, 8 দুগুণা 16, 9 দুগুণা 18, 10 দুগুণা 20, এরপরে 11 দুগুণা আবার 22। মানে এই যে জোড় সংখ্যা যেগুলো আছে এগুলো কিন্তু সারা 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 এর নামতা পড়লে অবশ্যই পাইব। এরপরে সেম ভাবে 3 ওর বিভাজ্য, মানে 3 ওর নামতাটা পড়বো। তাহলে 3 একে 3, 3 দুগুণা 6, 6 তো এমনিতেও আছে। এরপরে 3 একে 3, 3 দুগুণা 6, 3 তিনগা 9, 3 চাইদা 12, 12 তো এমনিতেও আছে। এরপরে 3 পাঁচা 15, 3 6 18, 3 সাতা 21, তারপরে 3 আটা 24, 24 তো এমনিতেও নাই। তাইলে কতটা হইতে পারে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, তারপরে আবার 13টা, তারপরে আবার 14টা, 15টা, আচ্ছা 22, অবশ্যই 15টা সপ্তাহ কিন্তু টোটাল। তাহলে 2 অথবা 3 দ্বারা বিভাজ্য এমন অনুকূল ফলাফল 15টি। তাইলে উপরে কিন্তু হইব 15 আর নিচে হইলে কি 22। এরপরও ম্যাথ যদি আমরা সলভ করি, পরেরটা 6 নম্বর পরে 7 নম্বর, জোড় অথবা 9 এর গুণিতক। 7 নম্বর, জোড় অথবা 9 এর গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করা। জোড় অথবা 9 এর গুণিতক, তাহলে জোড় কিন্তু সারা জোড় সপ্তাহে কিন্তু কতটা আছে? সপ্তাহে কিন্তু জোড় কিন্তু 11টা আছে। ওকে, একটু যদি দেখি যে 9 এর গুণিতক, আগে 9 এর গুণিতকটা যদি বাইর করি, 9 এর গুণিতক 9 একে 9, তারপর 9 দুগুণা 18, তারপরে 3 নং 27, 27 তো অবশ্যই নাই। যাই হোক, তারপরে লেগে যে জোড় সংখ্যা এগুলা তো বুঝলাম ঠিক হইব। তারপরে জোড় সংখ্যা আছে 2, 4, এরপরে 6 আছে, 8 আছে, তারপরে 10 আছে, 12, 14, 16, তারপরে 18 তো এমনিতেও আছে, তারপরে আবার 20, তারপরে আবার 22। তাহলে টোটাল আছে সপ্তাহে যদি একটু হিসাব করি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, টোটাল কিন্তু 12টা আছে। তাইলে লিখবো যে 12টি, ওখানেও 12টি। এখানে লিখবো জোড় অথবা 9 এর গুণিতক। তাহলে নিচে অবশ্যই ওটা লেখা লাগবে, জোড় অথবা 9 এর গুণিতক। জোড় অথবা 9 এর গুণিতক হওয়ার এমন 9 এর গুণিতক হওয়ার সম্ভাবনা। তাহলে উপরে হইব অবশ্যই যে 12টা আছে 12, আর নিচে কিন্তু টোটাল 22টা। তাহলে এখানে কত দ্বারা কাটা যেতে পারে? 6 দ্বারা, এটা 2 দ্বারা কাটা যাব। তাইলে 12-এর মধ্যে 6 আর 22-এর মধ্যে অবশ্যই 11, তাইলে উপরে 6 আর নিচে 11। এরপরটা যদি দেখি ম্যাথ, 8 নাম্বারটা পরে কিন্তু শেষ। এরপরে আমরা কিন্তু টাইপ 2, 8 নাম্বার ম্যাথ। 8 নাম্বার, মৌলিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা। আচ্ছা, মৌলিক সংখ্যা আর বিজোড় সংখ্যা এটা তো অবশ্যই নিজে থেকে করতে পারবো। তারপরে আমি টাইপ যদি 2 নম্বর টাইপটা যদি দেখিয়ে দিই,
এইটা কিন্তু আমরা অবশ্যই সিটটা কিন্তু অবশ্যই গ্রুপও কিন্তু দিয়ে দিলাম সিটটা। টাইপ নাম্বার 2, প্রবাবিলিটি ট্রি অঙ্কন। ফার্স্টে কিন্তু 1 দেখছি কিন্তু প্রবাবিলিটি ট্রি অঙ্কন না করে, এখন দেখুন প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে সম্ভাবনা নির্ণয়। অঙ্কন করে সম্ভাবনা নির্ণয়, এটা হলো টাইপ 2। 1 নাম্বার ম্যাথ টাইপ 2। 1 নাম্বার একটা উদ্দীপক থেকে কিন্তু আমরা কিন্তু 4টা ম্যাথ সলভ করবো। 1 নাম্বার উদ্দীপক আছে, একটি নিরপেক্ষ ছক্কা 2 বার নিক্ষেপ করলে, বা একটি ছক্কা 2 বার নিক্ষেপ করলে। এটা ক্ষেত্রে উদ্দীপকটা ওরকম থাকতে পারতো যে দুটি ছক্কা একত্রে একবার নিক্ষেপ করলে, অথবা এইটা কথা যে কথা আর ওটা কথাও কিন্তু সেম, যে একটি ছক্কা 2 বার নিক্ষেপ করলে। ওটা উদ্দীপক অনুযায়ী আমরা কয়েকটা ম্যাথ সলভ করবো। 1 নাম্বারটা, প্রবাবিলিটি টি অঙ্কন করে নমুনা ক্ষেত্র নির্ণয় করো। প্রবাবিলিটির টি অঙ্কন করে সম্ভাবনা নির্ণয় করো। প্রবাবিলিটি টি অঙ্কন করে সম্ভাবনা নির্ণয় করো, এইটা 1 নাম্বার ম্যাথ যদি আমরা সলভ করি। প্রবাবিলিটি টি অঙ্কন করে সম্ভাবনা নির্ণয় করো, যেহেতু যেহেতু ছক্কার ক্ষেত্রে অবশ্যই কয়টা থাকে তল, অবশ্যই 6টা তল থাকে। হয়তো 1 উঠতে পারে, অথবা 2 উঠতে পারে, তারপরে অথবা 3, 4, 5, 6, 6টার মধ্যে যে কোনোটা কিন্তু উঠতে পারে। ফার্স্টে দেখুন ছক্কা। আচ্ছা, এইটার ক্ষেত্রে ওরকম দেখলাম যে ওই একটা ছক্কা আছে, এই ছক্কার ক্ষেত্রে কিন্তু কিতা কিতা উঠতে পারে, হয়তো 1 উঠতে পারে, 1 উঠতে পারে, অথবা কিতা উঠতে পারে যে 2 উঠতে পারে, অথবা কিন্তু 3 উঠতে পারে, অথবা 4 উঠতে পারে, অথবা কিন্তু 5 উঠতে পারে, অথবা 6 উঠতে পারে। এখন আমরা কিন্তু জানি না কিন্তু কোনটা উঠবো, ওটা থেকে ও যে একটা ছক্কা আছে, একটা ছক্কার ক্ষেত্রে হয়তো 5 অথবা 6 অথবা কিন্তু 4 অথবা 3 অথবা 2 অথবা 1 উঠতে পারে, যে কোনো কোনো একটা কিন্তু উঠবো ঠিকও। বাট জানি না হলে আমরা কিন্তু 6টারে আবার নিক্ষেপ করা লাগবো। এখানে কিন্তু ছক্কা কিন্তু অনেকে যেটা মিস্টেক করে, ছক্কা কিন্তু এই যে 6টা আছে মানে ছক্কা 6টা নাই, ছক্কা কিন্তু ঠিকই একটা, বাট আমরা তো চিওর জানি না যে কোনটা উঠছে। অর্থাৎ এইগুলো প্রত্যেকটারে আবার কিন্তু নিক্ষেপ করা লাগবে। তাহলে আবার যদি নিক্ষেপ করি সারারে, তাহলে এই যে 4, যেটা 4 যদি উঠে, তাহলে আবার হয়তো এটা নিক্ষেপ করলে হয়তো বা 1 উঠতো, 2, 3, 4, 5, 6, ওইগুলো 6টার মধ্যে তো যে কোনো একটা উঠবো। তাহলে সেম ভাবে ওটারে আবার 6 বার, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 1 2 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6। সেম ভাবে ওটারে কিন্তু আবার 6টা উঠতে পারে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6। সেম ভাবে ওটারে আবার 6টা উঠতে পারে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 1 2 3 4 5 6। সেম ভাবে ওটার আবার 6টা উঠতে পারে, যে 1 2 3 4 5, তারপরে আবার 6। এটারে আবার অক্টারে কিন্তু আবার কয়টা উঠতে পারে, 6টা। তাইলে 1 2 3 4 5 6। তারপরে অক্টারে কিন্তু আবার কয়টা উঠতে পারে, 6টা। তাহলে 1 2 3 4 5 6। ওকে, এটা কিন্তু অনেক দেবতন সেম, কিন্তু আগে যেরকম কিন্তু এই যে প্রবাবিলিটি মানে সম্ভাবনার গাছ, সম্ভাবনার গাছ কিন্তু সেম, কিন্তু এটা কিন্তু গাছের মতো লাগে, যে গাছের মতো যে এটা মেইন যে গুড়ি যেটা থাকে ওটার থেকে আবার কিটা থাকে শাখা পোশাখা ডালপাড়ো, সেম কিন্তু ওটার মতো।
অর্থাৎ এটা হয় চ্যাপ্টারে যে যে প্রবাবিলিটি টি মানে সম্ভাবনার গাছ। ওকে, এইটার থেকে এরপর যদি আমরা বাইর করা লাগবো যে নমুনা ক্ষেত্রটা, প্রবাবিলিটি টি অঙ্কন করে সম্ভাবনা, এটা ক্ষেত্রে সম্ভাবনা নির্ণয় করো বলতে প্রবাবিলিটি টি অঙ্কন করে নমুনা ক্ষেত্র নির্ণয় করো, নমুনা ক্ষেত্র নির্ণয় করো। নমুনা ক্ষেত্র নির্ণয় করতে হইলে নমুনা ক্ষেত্র কিন্তু দেখছি কিন্তু এস দ্বারা প্রকাশ করে, তাহলে লিখবো নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র এস ইকুয়াল, আচ্ছা এটার ক্ষেত্রে কিটা কিটা হইতে পারে নমুনা ক্ষেত্র। ফার্স্টে এক কোনানো আছে, যে ওই এক আছে, এক দিয়ে চিন্তা করি, একর সাথে ফার্স্টে নিম, একর সাথে এক নিম, তাহলে একর সাথে এক, একর সাথে দুই, একর সাথে তিন, একর সাথে চার, একর সাথে পাঁচ, একর সাথে ছয়, তাহলে ফার্স্টে ওরকম নিম, একর সাথে এক, এক একর সাথে দুই, তারপরে আবার কমা দিম, তারপরে একর সাথে আবার দুই যেটা আছে একর সাথে এক, ওকে সরি একর সাথে ফার্স্টে কিন্তু এক নিলাম, আচ্ছা একর সাথে দুইও নিলাম, একর সাথে তারপরে নিম গিয়ে আবার এক, একর সাথে এক, তারপরে আবার একর সাথে কিন্তু তিন নেওয়া লাগবো, তারপরে একর সাথে তিন, তারপরে আবার একর সাথে থ্রি, পরে ফোর, একর সাথে আবার ফাইভ, তারপরে একর সাথে আবার সিক্স, একর সাথে আবার সিক্স, তারপরে একর হাইটটা কিন্তু শেষ, তারপরে দুই, দুইয়ের সাথে একবার নিমু, ফার্স্টে এক, তারপরে দুইয়ের সাথে দুই, তারপরে আবার দুইয়ের সাথে তিন, ওইগুলো প্রত্যেকটা কিন্তু নেওয়া লাগবে, তারপর নেই দুইয়ের সাথে নিলাম আমরা ফার্স্টে তিন নিলাম, দুইয়ের সাথে তারপরে নিমু দুই, দুই কমা দুই, তারপরে দুইয়ের সাথে এক, দুই কমা এক, তারপরে দুইয়ের সাথে ছয়, দুইয়ের সাথে ছয়, তারপরে দুইয়ের সাথে পাঁচ, তারপরে দুইয়ের সাথে পাঁচ, তারপরে আবার দুইয়ের সাথে চার, তাহলে দুইয়ের সাথে চার, তারপরে দুইয়ের কাজ শেষ, তারপরে আবার সেম ভাবে তিনোর সাথে নিতে হবে, তাহলে তিনোর সাথে এক, তিনোর সাথে দুই, ওরকম প্রত্যেকটা নিতে হবে, তাইলে তিনোর সাথে ফার্স্টে আমরা এক নিলাম, তারপরে তিনোর সাথে দুই, তারপরে তিনোর সাথে তিন, তারপরে তিনোর সাথে চার, তারপরে তিনোর সাথে পাঁচ, তারপরে তিনোর সাথে ছয়, তিনোর কাজ শেষ, তারপরে আবার নেওয়া লাগবো তিন, পরে চার, চারের সাথে এক, চারের সাথে দুই, ওরকম চারের সাথে এক, তারপরে চারের সাথে দুই, তারপরে চারের সাথে তিন, তারপরে চারের সাথে চার, তারপরে চারের সাথে পাঁচ, তারপরে চারের সাথে ছয়, ওকে চারের কাজ শেষ, তারপরে আবার পাঁচের ক্ষেত্রে নেওয়া লাগবে, তারপরে আবার ছয়ের ক্ষেত্রে, ওকে পাঁচের ক্ষেত্রে নেই, তাহলে পাঁচের সাথে এক, পাঁচের সাথে দুই, পাঁচের সাথে তিন, তারপরে পাঁচের সাথে ছয়, তার পাঁচের সাথে চার, তারপরে আবার পাঁচের সাথে পাঁচ, তারপরে আবার পাঁচের সাথে ছয়, ওকে তারপরে আবার ছয়ের সাথে কিন্তু নেওয়া লাগবো, তাহলে ছয়ের সাথে এক ওরকম নিমু, যে ছয়ের সাথে এক, তারপরে আবার ছয়ের সাথে দুই, তারপরে আবার ছয়ের সাথে তিন, তারপরে আবার ছয়ের সাথে চার, তারপরে আবার ছয়ের সাথে পাঁচ, তারপরে আবার ছয়ের সাথে ছয়, ওকে আমরা প্রত্যেকটা কিন্তু নেওয়া হয়ে গেল। এরপর কাজ এটা কিন্তু আরো শর্টকাট ভাবে কিন্তু করা যায়, এরপরটা কিন্তু আমরা দেখবো যে এইটা এইভাবে কিন্তু অনেক কিন্তু কষ্ট করে কিন্তু এখান থেকে কিন্তু লেখা লাগে, আরো সহজভাবে কিন্তু আমরা এটা বক্স বানায় কিন্তু করা যায়, কিন্তু প্রবাবিলিটি টি অঙ্কন করে যদি হয় তাইলে কিন্তু ওই রকম লিখতে হইব, ওটা মাথাতে রাখতে হইব। আচ্ছা এইটার ক্ষেত্রে আরো ভাবে মিলাই যায়, যেহেতু সরকারে কয়বার নিক্ষেপ করা হয়েছে, দুইবার কিন্তু নিক্ষেপ করা হয়েছে, আর সরকার ক্ষেত্রে কিন্তু কয়টা তল থাকে, ছয়টা তল থাকে। আচ্ছা এটার ক্ষেত্রে এরপরে এরপরে যদি দেখি যে সিক্সের উপরে টু আছে, সিক্সের উপরে টু, এই টুটা দ্বারা বোঝার যে এই যে সিক্স যেটা আছে, মনে রাখতে হবে যে ছয়টা তলা আছে ওটাতে সিক্স, আর উপরে যে টু আছে মানে তিনবার কিন্তু দুইবার কিন্তু নিক্ষেপ করা হয়, তাহলে সিক্সের উপরে টু মানে সিক্স ওটা কয়বার আছে দুইবার, তাহলে ছয় দুইবার গুণ দিলে ছয় ছয়
37। এখানের মধ্যে কিন্তু টোটাল কিন্তু 37টা আছে। একটু যদি আমরা গণি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36। তাইলে এইটার ক্ষেত্রে যদি যদি 3টা ছক্কা একত্রে যদি এক পার নিকা পড়ে, তাহলে 6 উপরে কিন্তু 3, তাহলে 6 এর উপরে 3 মানে কিন্তু 6 কয়বার, 6 কিন্তু 3বার কিন্তু গুণ দিতে হইব। তাহলে 6 6 36, আবার 37টা আবার 6 দ্বারা গুণ, তাহলে 6 6 36, 36 ওর 6 হাত হইল 3, 3 6 18, 18 আর 3 হইল কি 18 3 21, তাহলে 200 কিন্তু 16টা কিন্তু ওইরকম আইব। ওকে, 3টা ক্ষেত্রে কিন্তু একটা ছক্কা 3বার নিক্ষেপ এটা কিন্তু কোনো সময় প্রশ্ন থাকে না। আমরা যদি গাইডের যদি বোর্ড কোয়েশ্চনগুলো যদি দেখি তাইলে পাইম অবশ্যই কিন্তু 2বার কিন্তু থাকে ঠিকও, সর্বোচ্চ হইলে 2বার থাকবো। ওকে, এরপরের ম্যাথটা যদি আমরা সলভ করি, পরেরটা নমুনা ক্ষেত্র এই যেগুলো আছে এইগুলা কিন্তু আরো ভাবে বাইর করা যায়, আরো ভাবে ওটা যদি দেখিয়ে দেয় একটু, একটা দেখিয়ে দিলাম। 2 নম্বর ম্যাথও চাইছে যে 2 নম্বর যেটা উদ্দীপক কিন্তু সেম, যে এক একই ফলাফল আসার সম্ভাবনা নির্ণয় করে, একই ফলাফল আসার সম্ভাবনা আসার সম্ভাবনা নির্ণয় করো। একই ফলাফল আসার সম্ভাবনা, আচ্ছা একই ফলাফল বলতে ওই যে আগে নমুনা ক্ষেত্রটা কিন্তু ফার্স্টে বাইর করা লাগবে। এখন নমুনা ক্ষেত্র কিন্তু আরো ভাবে কিন্তু বাইর করা যায়। যদি তোমার যদি প্রশ্ন তোটা করে না যে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে সম্ভাবনা নির্ণয় করো, তাহলে কিন্তু সেম ভাবে ওই যে গাছের মধ্যে যেটা ওটা কিন্তু আঁকা লাগবে। আর যদি এরকম যদি না হয় যে ডিরেক্টলি হইলো যে একই ফলাফল আসার সম্ভাবনা নির্ণয় করো, তাহলে আমরা নমুনা ক্ষেত্র কিন্তু ফার্স্টে জানতে হইব। নমুনা ক্ষেত্র কিন্তু আমরা ওরকম বাইর করতে পারবো। 2 নম্বরটা যদি আনসার লিখি এরকম কিন্তু অনেক বেশি আরো সহজ। একটু ছোট করে দেই, 1টা 2টা 3টা 4টা 5টা তারপরে 6টা, এই দিক দিয়ে সেম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 আর একটা দেওয়া লাগবো, টোটাল কিন্তু 6টা। আর এইদিকে 1 2 3 4 5 6। ওকে, এটার ক্ষেত্রে যে এটা সবকারে আমরা নমুনা ক্ষেত্রে কিন্তু আরো ভাবে কিন্তু বাইর করা যায়। এবার সহজ ভাবে যেটা আছে ওটা দেখাই দিলাম কিন্তু। তাহলে ফার্স্টে লিখি ছক্কা, ছক্কা 1 লিখলিম মানে 1 নম্বর ছক্কা, আর এটার ক্ষেত্রে ছক্কা 2 মানে 2 নম্বর ছক্কা। আচ্ছা 1 নম্বর ছক্কা অবশ্যই কোনগুলো থাকতে পারে, 1 2 3 4 5 6 ওইগুলো থাকবো। সেম ভাবে 2 নম্বর ছক্কা তো 1 2 3 4 5 6 থাকবো। তাহলে এইগুলোর ক্ষেত্রে ফার্স্টে 1 নিয়ে বসাইম, তারপরে 1 নামাইমু, 1 বসাইলাম 1 নামাইলাম, 1 বসাইলাম 2 নামাইলাম, 1 বসাইলাম 3 নামাইলাম, তাহলে 1 বসাইমু 4 নামাইমু, 1 বসাইমু মাঝখানে কমা দেওয়া লাগবো কিন্তু, তাহলে 1 বসাইমু 5 নামাইমু, 1 বসাইমু 6 নামাইমু। সেম ভাবে 2 বসাইমু 1 নামাইমু, তাহলে আবার 2 বসাইমু 2 নামাইমু, 2 বসাইমু 3 নামাইমু, 2 বসাইমু 4 নামাইমু, 2 বসাইমু এরপরে 5 নামাইমু, 2 বসাইমু 6 নামাইমু। সেম ভাবে কিন্তু 3 বসাইমু তারপরে 1 নামাইমু, 3 2 3 3 তারপরে 3 4 3 5 3 6, তারপরে 3 তারপরে 4 1 4 2 4 3 4 5 4 6 4 4 4 4 4 4 লিখছি না, 4 4 এরপরে 4 5 4 6। সেম ভাবে 5 1 5 2 5 3 5 4 এরপরে 5 5 এরপরে 5 6। সেম ভাবে 6 6 নামাইমু, 6 এর সাথে 1 6 2 6 3 6 4
ছয় পাঁচ এরপরে ছয় ছয়। ওকে, তারপরে কাজ এইগুলো কিন্তু ওই যে প্রত্যেকটা আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু বাইর করা, ও তো ওইগুলো কিন্তু নমুনা ক্ষেত্র। আর আগরটার ক্ষেত্রে কিন্তু অনেক গাছের মতো ঠিক কিন্তু অঙ্কন করা লাগছে। এরপরে চাইছে যে একই ফলাফল আসার সম্ভাবনা নির্ণয় করো। তাই লিখতে হইব একটা যে মোট মোট নমুনা বিন্দু কতটা হইতে পারে কেন। এরপরে এগুলোর নিচে অবশ্যই তোমরা লিখবা যে মোট নমুনা বিন্দু, মোট নমুনা বিন্দু, মোট নমুনা বিন্দু কিন্তু টোটাল কিন্তু আমরা হিসাব করছি, এগুলো ছাড়াই কিন্তু প্রত্যেকটা 37টা আছে, 37টি। তারপরে একই ফলাফল এমন অনুকূল ফলাফল, একই ফলাফল এমন অনুকূল ফলাফল ইকুয়াল। আচ্ছা, একই ফলাফল এমন অনুকূল ফলাফল, এটা মানে বুঝা যায় যে এক এক, এটা কয়টা আছে একটা, আবার দুই দুই আর একটা আছে, একই ফলাফল, এটা তো এক ওটা তো এক। তাহলে আরো একটা দেখতে হবে সেম সেম কোনটা আছে, ও দুই দুই, আবার সেম সেম আছে তিন তিন, আবার সেম সেম আছে কিন্তু চার চার, আবার সেম সেম কিন্তু পাঁচ পাঁচ, আবার সেম সেম কিন্তু ছয় ছয়। তাহলে কয়টা আছে, একটা দুইটা, ওইগুলা একটা দুইটা, তারপরে তিনটা চারটা, তারপরে পাঁচটা, তারপরে আবার ছয়টা কিন্তু আছে টোটাল, তাহলে ছয়টি। তাহলে অতএব একই ফলাফল আসার সম্ভাবনা ইকুয়াল। উপরে কিন্তু উপরে কিন্তু ওই বই যে অনুকূল ফলাফল কিন্তু ছয়টা আছে, তাইলে ছয়, আর নিচে হইলে টোটাল 37টা, তাইলে ছয় ছয়ের মধ্যে আবার 6 মধ্যে 6 বার 1/6। এরপর ম্যাথটা যদি আমরা সলভ করি, 2 নম্বর 3 নম্বর ম্যাথ, 3 নম্বর কিন্তু একটা কিন্তু আমার কাজে লাগবে, এটা আমি বুঝতাম না। 3 নম্বর ম্যাথটা যদি আমরা সলভ করি, 3 নম্বর ম্যাথ হইলে কি দুটি সংখ্যা প্রাপ্ত সংখ্যাদের যোগফল বা সমষ্টি, দুটি সংখ্যা প্রাপ্ত সংখ্যাদ্বয়ের যোগফল থেকে প্রাপ্ত সংখ্যাদ্বয়ের যোগফল বা সমষ্টি, 10 অপেক্ষায় বড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ওকে, একটার ক্ষেত্রে সেম ভাবে ফার্স্টে কিন্তু ওটা লেখা লাগবো। এটার ক্ষেত্রে তো আর চাইছে না যে প্রবাবিলিটি টি অঙ্কন করে, প্রবাবিলিটি টি হলে কিন্তু সেম ওটা অঙ্কন করতে দিব, নাইলে কিন্তু আমরা ওভাবে কিন্তু আঁকে দিব। এইটার ক্ষেত্রে দুটি সংখ্যার, আচ্ছা এইটার ক্ষেত্রে নমুনা বিন্দু ফার্স্টে যদি লিখি যে মোট নমুনা বিন্দু টোটাল কিন্তু কতটা আছে সপ্তাহে, 37টা, তাহলে 37টি। এরপর কাজ 10 অপেক্ষায় বড় এমন অনুকূল ফলাফল, তাই লিখবো 10 অপেক্ষায় বড় এমন অনুকূল ফলাফল। ওকে, 10 অপেক্ষায় বড় এমন অনুকূল ফলাফল, 10 থেকে বড় হইতো কিন্তু। আচ্ছা, এটার ক্ষেত্রে যদি চিন্তা করে যে কোন দিকে হইতে পারে, এই দিকে যদি দেখি, এটা 1 আর 1 কিন্তু 2 ওর, তাহলে 1 আর 2 কিন্তু 3 ওর। আচ্ছা, এখানের ক্ষেত্রে দেখলাম আর 1 আর 5, আচ্ছা এইগুলো কিন্তু ওর না, ঠিক 1 আর 6 কিন্তু বা 7 ওর। আচ্ছা, আর যদি নিচের দিকে যদি যাই ওইদিকে 5 আর 4 কিন্তু 9 ওর, বা 3 আর 6 আবার 9, এটাও কিন্তু হইতো না। আর 4 আর 6 কিন্তু ঠিকই 10 ওর, কিন্তু আমরা কিন্তু 10 নিতে পারতাম না, 10 অপেক্ষায় বড় হওয়ার। তাহলে 4 আর 6 কিন্তু 10, এটা নিতে পারতাম না, 5 5 10, এটাও নিতে পারতাম না, আবার 6 আর 4 কিন্তু 10, এটাও নিতে পারতাম না, 5 আর 6 11,
আবার 6 আর 5 আবার ঠিক 11 আবার 6 6 হইলে 12 তাহলে 3টা আছে 10 অপেক্ষায় বড় অবশ্যই 3টা তাহলে লিখবো 3টি তাহলে এরপর লিখবো অতএব 10 অপেক্ষায় বড় হওয়ার সম্ভাবনা ইকুয়াল উপরে কিন্তু হইব যে অনুকূল ফলাফল যেটা আছে 3টি আর নিচে হইব অবশ্যই 37 তাহলে 3 জীব 3-এর মধ্যে একবার আর 3 জীব 37-এর মধ্যে 3 12 37 তাহলে 12 বার তাহলে 1/12 এর ফরম্যাট যদি আমরা চল পড়ি ফরটা 4 নম্বরটা সংখ্যাদ্বয়ের গুণফল বিজোড় হওয়ার সম্ভাবনা সংখ্যাদ্বয়ের গুণফল এগুলো কিন্তু সেম সেম 4 নম্বরটা সংখ্যাদ্বয়ের গুণফল বিজোড় হওয়ার সংখ্যাদ্বয়ের গুণফল বিজোড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো এটার ক্ষেত্রে সেম ফার্স্টের তরিকা তো আর অঙ্কন করতে হইব এটা তো অবশ্যই আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু পারি মোট নমুনা বিন্দু হইলে কিন্তু 37টা তাহলে সংখ্যাদ্বয়ের গুণফল বিজোড় হওয়ার সম্ভাবনা মানে ওই যে সংখ্যা যে দুইটা আছে ওই দুইটার গুণফল কিন্তু বিজোড় হওয়ার সম্ভাবনা বিজোড় হইতে হইব ফার্স্টে তাহলে 1 আর 1 কিন্তু গুণফল 1 1 1 এটা অবশ্যই বিজোড় তাহলে ওই একটা পাইলাম আচ্ছা এগুলো যদি একটু যদি আমি বৃত্তগুলো যদি মুছি এগুলো মুছিলে ওকে এরপরে যদি দেখি যদি এরপরে যদি গুণ দেই 1 দ্বারা 1 গুণ দিলে অবশ্যই বিজোড় হইব তারপরে 2 একে 2টা বিজোড় নয় 3 একে 3 বিজোড় হইব তারপরে 4 একে 4 বিজোড় নয় 5 একে 5 বিজোড় 6 একে 6 বিজোড় নয় 3 একে 2 একে 2 তাহলে এটাও বিজোড় নয় একটা অবশ্যই 3 দুগুণা 6 এটাও বিজোড় নয় তারপরে 4 দুগুণা 8 বিজোড় নয় 5 দুগুণা 10 বিজোড় নয় 6 দুগুণা 12 এটাও বিজোড় নয় 3 একে 3 এটা বিজোড় তারপরে 3 দুগুণা 6 3 3 9 এটা হলে বিজোড় তারপরে 3 4 12 বিজোড় নয় 3 5 15 বিজোড় 3 6 18 হইতো না তারপরে 4 একে 4 4 দুগুণ 8 এরপরে 3 4 12 4 4 16 4 5 20 4 6 24 এরপরে 5 থেকে 5 এটা কিন্তু অবশ্যই বিজোড় 5 দুগুণ 10 হইতো না 3 5 15 তারপরে আবার 4 5 20 এটা হইতো না 5 5 25 অবশ্যই বিজোড় 25 তারপরে 5 6 30 এটা ঠিক হইতো না 6 একে 6 এটা হইতো না 6 দুগুণ 12 3 6 18 4 6 24 হইতো না 5 6 30 হইতো না 6 6 37 হইতো না তাইলে কোনগুলো হইতে পারে সবটা কিন্তু আছে কি তা লেখমু যে সংখ্যা দুটি সংখ্যার গুণফল বিজোড় এমন অনুকূল ফলাফল তাহলে লিখুন দুটি সংখ্যার গুণফল বিজোড় এমন অনুকূল ফলাফল এমন অনুকূল ফলাফল কতটা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এরপরে আছে 7টা 8টা 9টা টোটাল কিন্তু 9টি তাইলে আমরা লিখতে পারবো ওরকম যে আমি ডিরেক্টলি কিন্তু সম্ভাবনা লেখাম তোমরা অবশ্যই ওটা লিখতে হইব যে দুটি সংখ্যার গুণফল বিজোড় হওয়ার সম্ভাবনা তাইলে আমি ডিরেক্টলি সম্ভাবনা লিখলাম তাহলে সম্ভাবনা ইকুয়াল উপরে কিন্তু হইব যে এমন অনুকূল ফলাফল 9টা আর নিচে কিন্তু মোট 4 নং 36 তাহলে জীব হবে 4 বার আর 9 মধ্যে 1 বার 1/4 এরপরে ম্যাথ ওকে এটা কিন্তু আর শেষ এরপরটা আরেকটা উদ্দীপক আছে আরেকটা উদ্দীপক থেকে আমরা কয়েকটা ম্যাথ সলভ করব তারপরে আরেকটা শেষ হয়ে যাব আরেকটা উদ্দীপক যে একটি মুদ্রা 3 বার
তিনবার নিক্ষেপ করলে একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করলে, এটা ক্ষেত্রে 1 নাম্বার ম্যাথ। প্রবাবিলিটি টি অঙ্কন করে প্রতি ক্ষেত্রে একই ঘটনা না পাওয়ার সম্ভাবনা কত? প্রবাবিলিটি টি অঙ্কন করে প্রতি ক্ষেত্রে একই ঘটনা না পাওয়ার সম্ভাবনা কত? মানে সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এইটার ক্ষেত্রে ফার্স্টে কিন্তু প্রবাবিলিটিটা অঙ্কন করতে হইব। তাহলে প্রবাবিলিটি যদি অঙ্কন করি, এটার ক্ষেত্রে মুদ্রা আছে। মুদ্রা ওই যে পোয়েম কয় যেগুলা, ওই যে সুক্কি যেগুলা হয়, আবার যে এগুলার ক্ষেত্রে আবার খিদে থাকে যে হেড আর টেল থাকে। তাহলে ফার্স্টে দেখুন একটা মুদ্রা আছে, মুদ্রাটায় যদি নিক্ষেপ করি হয়তো কি আইতে পারে, হয়তো হেড নয়তো টেল আইব। তাইলে হেড আইতে পারে অথবা টেল আইতে পারে। এটা কিন্তু প্রথমবার যখন নিক্ষেপ করছি। দ্বিতীয়বার যখন নিক্ষেপ করবো তাহলে আবার কিন্তু হেড অথবা টেল আইতে পারে, এটা কিন্তু দ্বিতীয়বার। তাহলে তৃতীয়বার যখন নিক্ষেপ করবো আবার কিন্তু হেড অথবা টেল আইতে পারে। আবার ওটার ক্ষেত্রে সেম, হেড অথবা টেল আইতে পারে। সেম আবার ওটার ক্ষেত্রে সেম, হেড অথবা টেল আইতে পারে। আবার ওটার ক্ষেত্রেও হেড অথবা টেল আইতে পারে। এটা কিন্তু তৃতীয়বার। 3বার কিন্তু নিক্ষেপ হয়েছে। যদি তোমার কোনো সময় প্রশ্ন থাকে 4বার, তাইলে আবার কিন্তু ওরকম নিক্ষেপ করতে হইব। আবার হেড টেল ওরকম। তাহলে এইটার ক্ষেত্রে ফার্স্টে অঙ্কন করা লাগবে নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র সময় কি দেখিতে হইতে পারে ফার্স্ট আর সেকেন্ড ব্র্যাকেট। তারপরে এখানে অক্টাতেই যদি নেই, ফার্স্টে অক্টা নিব যে হেড তারপরে হেড। তাহলে এইচ তারপরে লিখি হেড এইচ টি ফার্স্টে নিচে এইচ তারপরে টি তারপরে টি এইচ এইচ টি তারপরে টি তারপরে কমা দিমু টি তারপরে এটা খাইছে, তারপরে এইচ তারপরে এইচ তারপরে টি তারপরে আবার, আচ্ছা এইটার ক্ষেত্রে তো অবশ্যই আছে। তারপরে এইচ তারপরে আবার তারপরে টি এটা নিচে লিখলে একটু টি নমুনা ক্ষেত্রে লিখলাম। আমরা এখানে প্রশ্ন চাইছি কিটা যে প্রবাবিলিটি অঙ্কন করে প্রতি ক্ষেত্রে একই ঘটনা না পাওয়ার, মানে একই থাকতো না। তাহলে একই ঘটনা না পাওয়ার সম্ভাবনা। তাহলে লিখুন ফার্স্টে একই ঘটনা না পাওয়ার এমন অনুকূল ফলাফল। একই ঘটনা না পাওয়া এমন অনুকূল ফলাফল। তাই লিখুন একই ঘটনা না পাওয়া এমন অনুকূল ফলাফল।
একই ঘটনা না পাওয়া এমন অনুকূল ফলাফল। একই ঘটনা বলতে বুঝায় একই না, একই থাকতো না। তাহলে একই থাকতো না কোনটা কোনটার ক্ষেত্রে একই নাই? একই নাই কোনটা কোনটার ক্ষেত্রে? যে এগুলার মধ্যে একটা, আচ্ছা একই নাই কিন্তু একটা একই নাই, ওই একটা, আবার ওটা কিন্তু একই নাই, দুইটা, ওটাও কিন্তু একই নাই, এইচ টি টি আছে, আবার ওটাও একই নাই, আবার ওটাও একই নাই, ওটাও একই নাই, বাট এই দুইটা কিন্তু এইচ 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 মানে একই, আবার এইটাও কিন্তু টি 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 মানে একই। তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে, তাহলে ছয় টি। তাইলে আমি সম্পূর্ণ ডিগ্রি লিখলাম, তুমি অবশ্যই ওটা লিখতে হবে যে একই ঘটনা না পাওয়ার সম্ভাবনা। আমি ফার্স্ট ডিরেক্টলি সম্ভাবনা লিখলাম, সম্ভাবনা, সম্ভাবনা ইকুয়াল উপরে হইব অবশ্যই যে অনুকূল ফলাফল ছয়টা, আর নিচে হইব টোটাল। আচ্ছা এখানে ক্ষেত্রে লিখছি না যে টোটাল মোট নমুনা বিন্দু ইকুয়াল কতটা আছে টোটাল, একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আটটা, আটটি। তাহলে 6/8 মানে 2 দ্বারা হাঁটা দিলে 3 বার 4 বার 3/4। ওকে, এরপর ম্যাথটা যদি আমরা সলভ করি, সেম উদ্দীপক কিন্তু সেম। তাইলে এটা আমি কিন্তু নমুনা ক্ষেত্রটা আমি বুঝলাম না, এটা কিন্তু হুবহু অঙ্কর ক্ষেত্র সেম কাজে লাগবো। এরপরটা বড় জুড়ে 2টি পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো, বড় জুড়ে 2টি। 2 নম্বর ম্যাথ, বড় জুড় 2টি পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। বড় জুড়ে 2টি পাওয়ার সম্ভাবনা, এটা কিন্তু সেম বিন্দু, যে ফার্স্টে কিন্তু নমুনা ক্ষেত্রটা জানা লাগবো, তাই নমুনা ক্ষেত্র লিখলাম। এরপরে লিখি ওটা লেখা লাগবো নমুনা ক্ষেত্র মোট মোট নমুনা বিন্দু কতটা আছে, যে 8টি। 8টার মধ্যে লিখুন যে বড় জুড়ে 2টি এমন অনুকূল ফলাফল। তাইলে ওটা লিখে আমার নমুনা ক্ষেত্র, ওটা কিন্তু ফার্স্টে তোমরা উপরে লিখবা, তারপরে নিচে লিখবা যে বড় জুড়ে 2টি এমন অনুকূল ফলাফল। তাইলে বড় জুড়ে, বড় জুড় 2টি এমন অনুকূল ফলাফল। আচ্ছা বড় জোর মানে কি তা বুঝায় মনে রাখতে হইব। আর একটা কিন্তু ম্যাথ আছে যে কমপক্ষে, বড় জোর কমপক্ষে, এটাই স্টুডেন্ট হলে কিন্তু অনেক অনেক ঝামেলা লাগে এইগুলোর ক্ষেত্রে। বড় জোর মানে মনে রাখতে হইব সর্বোচ্চ, বড় জোর মানে বুঝায় যে সর্বোচ্চ, আর কমপক্ষে হইলে বুঝায় যে সর্বনিম্ন। তাহলে বড় জোর মানে এটা কিন্তু খাতা চাইতে কিন্তু নোট খাতাতে অবশ্যই লিখে রাখতে হইব যে বড় জোর মানে বুঝায় সর্বোচ্চ। বড় জোর মানে সর্বোচ্চ বুঝায় যে সর্বোচ্চ কিন্তু দুইটা টি হইতে হইব, সর্বোচ্চ দুইটা টি, আর কম হইলে তো কোনো প্রবলেম নাই। সর্বোচ্চ কিন্তু থাকতে পারতো যে দুইটা টি। তাহলে এগুলার ক্ষেত্রে যে বড় জোর 2টি এমন অনুকূল ফলাফল, বড় জোর মানে আবার কিন্তু হইলাম যে বড় জোর মানে সর্বোচ্চ বুঝায় যে সর্বোচ্চ দুইটা টি দিব, যে তিনটা টি আছে এটা আমরা নিতে পারতাম না। তাহলে সর্বোচ্চ, সর্বোচ্চ কিন্তু দুইটা টি। তাহলে এইটার মধ্যে এটা তো অবশ্যই আমরা নিতে পারবো, একটা 1 নম্বরটা। আচ্ছা ওগুলো যদি আমি যদি মুছি একটু আবার, আচ্ছা এইটার ক্ষেত্রে যে বড় জুড়ে 2টি, বড় জুড়ে 2টি মানে সর্বোচ্চ দুইটা টি, অথবা কম হইলে কিন্তু কোনো প্রবলেম নাই। এটা টি নাই, এটা তারপরে আমরা নিতে পারবো একটা দুইটা তিনটা, এটা 2টি, বড় জুড়ে 2টি মানে সর্বোচ্চ দুইটা টি, অবশ্যই এটা আমরা নিতে পারবো। এটা সর্বোচ্চ। আচ্ছা এইটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিতে পারবো, টি একটা কম আছে, এইটার ক্ষেত্রে আমরা নিতে পারবো, এটাও আমরা নিতে পারবো, বাট এটা নিতে পারতাম না। সর্বোচ্চ কিন্তু দুইটা টি বুঝা, তিনটা টি আছে, এটা নিতে পারতাম না। সর্বোচ্চ মানে বড় জোর মানে সর্বোচ্চ বুঝা, সর্বোচ্চ দুইটা টি। এর যেহেতু কম হইলে অবশ্যই আমরা নিতে পারবো, কিন্তু সর্বোচ্চ হইলে দুইটা টি, যেহেতু এর চেয়ে বেশি আমরা নিতে পারতাম না। তাহলে কতটা আছে টোটাল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আছে, তাইলে 60টি। তাইলে লিখবো অতএব সম্ভাবনা, বা একটা লিখি যে বড়
জোড় 2টি আসার সম্ভাবনা। উপরে বিভাগে যেটা অনুকূল 7টা আর নিচে লিখি তার টোটাল 8টা। এরপরের প্রশ্ন। আচ্ছা, এরপরটা কিন্তু কমপক্ষে 2h, কমপক্ষে 2h। 3 নম্বরটা কম পক্ষে 2h মানে দুইটা হেড আর 2t মানে দুইটা টেল। তাহলে এটার ক্ষেত্রে হইতে পারে কিরকম বড় জোরের জায়গা লিখবো ওখানে কমপক্ষে 2h। এগুলো যদি একটু মুছি, তিন নাম্বার যে কমপক্ষে 2h এমন অনুকূল ফলাফল। আচ্ছা, দুইটা h থাকতো, কমপক্ষে মানে বুঝার যে কমপক্ষে, আচ্ছা সর্বোচ্চ, বড় জোর মানে বুঝায় কিন্তু সর্বোচ্চ দুইটা, আর কমপক্ষে মানে বুঝাবে যে কমপক্ষে এলে দুইটা থাকতে হইব, বেশি তাহলে কোনো প্রবলেম নাই, তাহলে কমপক্ষে কিন্তু দুইটা থাকতে হইব। কমপক্ষে দুইটা কোনটাতে আছে যে 2h কমপক্ষে দুইটা। আচ্ছা, কমপক্ষে এলে বুঝায় মানে কি তার সর্বনিম্ন, যে সর্বনিম্ন দুইটা থাকতে হইব। তাইলে এটা অবশ্যই আছে, একটা হইতে পারে, আবার আর কোনটা হইতে পারে কমপক্ষে 2h, তারপরে ওটাত আছে দুইটা, তারপরে h ওটাত আছে কমপক্ষে দুইটা, তারপরে এটাত কিন্তু নাই, এটা একটা আছে h মানে একটা হইতো নাই। তারপরে কমপক্ষে এইটা তো অবশ্যই আছে দুইটা h। তারপরে এইটার ক্ষেত্রে আচ্ছা, এইটার ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ কমপক্ষে দুইটা কিন্তু এইটার ক্ষেত্রে নাই, এইটার ক্ষেত্রে কিন্তু দুইটা নাই, এটার ক্ষেত্রেও দুইটা নাই। তাহলে কয়টা আছে এখানে যে কমপক্ষে এইটার ক্ষেত্রে একটা, দুইটা, তিনটা, 4টা আছে সপ্তাহে, তাহলে 4টি। তাইলে লিখবো এখানে কমপক্ষে 2h আসার সম্ভাবনা ইকুয়াল, উপরে কিন্তু হইব যে অনুকূল যেটা আছে 4টা আর নিচে কিন্তু টোটাল 8টা। তাইলে 4 দ্বারা 4-এর মধ্যে 1 পার, 8-এর মধ্যে 2 পার, তাহলে 1/2। এরপর ম্যাথটা যদি আমরা দেখি, এরপরটা একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে। আচ্ছা, এরপরে কিন্তু উদ্দীপক আর একটা, এইটার ক্ষেত্রে কি চাইতে পারে, একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে। আচ্ছা, এইটার ক্ষেত্রে কিন্তু একটা মুদ্রা থাকবো আবার একটা ছক্কা থাকবো। একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে। 1 নাম্বার প্রবাবিলিটি টি অঙ্কন করো। প্রবাবিলিটি টি অঙ্কন করো। আচ্ছা, প্রবাবিলিটি টি যদি অঙ্কন করি 1 নাম্বারটা, যে একটি ছক্কা আছে। আচ্ছা, ছক্কার ক্ষেত্রে ফার্স্টে যদি ছক্কা লিখি, ছক্কার ক্ষেত্রে কি হইতে পারে, হয়তো 1 হইতে পারে, অথবা 2, অথবা 3, অথবা 4, অথবা 5 কিন্তু হইতে পারে, অথবা কিন্তু হইতে পারে 6। তারপরে আবার একটা ছক্কারে আবার কিভাবে নিক্ষেপ করা হইতো, যে একটা মুদ্রাও নিক্ষেপ করা হইতো, একটা ছক্কা আর একটা মুদ্রা।
বা এখানে ফার্স্টে এখানে লেখা হয়েছে একটা মুদ্রা। আচ্ছা, যে কোনোটা ফার্স্টে যদি মুদ্রাটা লেখো, যে মুদ্রার ক্ষেত্রে একটা মুদ্রার হেড আর টেল, তাইলে অবশ্যই হইব। আবার ওটাই যদি আবার হেড আর টেল দিয়া লেখো, ওরকম হইব। যে দেখাই যদি একটু, যে ওটারে আবার কি দেওয়া হইব, যে একটা মুদ্রার একটা ছক্কা। তাহলে ছক্কার ক্ষেত্রে কিন্তু আমরা ত্রিকোণিকা বলেছি, এখন মুদ্রার ক্ষেত্রে তাহলে এটার ক্ষেত্রে হেড অথবা টেল আইতে পারে। সেমভাবে হেড অথবা টেল আইব, 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 সেমভাবে হেড অথবা টেল। আচ্ছা, এটার ক্ষেত্রে সেমভাবে শেষ, তো এটার ক্ষেত্রে প্রবাবিলিটি অঙ্কন করা হয়ে গেছে। এটা ওভাবে লেখা যায়, তুমি যদি ফার্স্টে যদি ওরকম লিখিলাও যে মুদ্রার ক্ষেত্রে হেড আর কি দিতে পারে টেল। ওটাই কিন্তু আবার নিক্ষেপ করতে হবে ছক্কার মতো, তাইলে ওটারে আবার 1 2 3 ওরকম করতে হবে। একই কথা, কিন্তু ওটা আর ওটা কিন্তু সেম কথা। যদি ফার্স্টে তুমি মুদ্রা লেখো তাইলে হইব, আর ফার্স্টে ছক্কা লেখলেও কিন্তু ঠিক হইব। আচ্ছা, A4টা চাইছে কিটা, যে মুদ্রায় টেল এবং ছক্কায় জোর পাওয়ার সম্ভাবনা। ওটার থেকে যদি আমরা যদি ফার্স্টে যদি নমুনা ক্ষেত্রটা যদি নির্ণয় করি, ফার্স্টে যদি নমুনা ক্ষেত্রটা যদি বাইর করি, তাহলে নমুনা ক্ষেত্র 2 নম্বর প্রশ্ন কিন্তু এটা কিন্তু 1 নম্বর শেষ। তাহলে 2 নম্বর প্রশ্ন হইলে কি, ছক্কায় মুদ্রায় টেল এবং ছক্কায় জোর, মুদ্রায় টেল এবং ছক্কায় জোর হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আচ্ছা, এইটার ক্ষেত্রে যদি নমুনা ক্ষেত্রটা যদি ফার্স্টে যদি বাইর করি, নমুনা ক্ষেত্র দেখি, নমুনা ক্ষেত্রে একর সাথে প্রথমে ওগুলো নিব, যে একর সাথে কিন্তু এইচ নয় দিব 1H, তারপরে একর সাথে টি, তাইলে 1T, তারপরে 2 এর সাথে H, 2 এর সাথে টি ওরকম, তাইলে 2 এর সাথে H, তারপরে 2 এর সাথে টি, তারপরে আবার 3 এর সাথে H, আবার 3 এর সাথে টি, তাহলে 3 এর সাথে H, 3 এর সাথে টি, তারপরে 4 এর সাথে সেম, 4 এর সাথে H, তাইলে 4 এর সাথে H, 4 এর সাথে টি, তারপরে 5 এর সাথে H, তারপরে 5 এর সাথে টি, তারপরে আবার 6 এর সাথে H, তারপরে আবার 6 এর সাথে টি। ওকে, নমুনা ক্ষেত্রটা লিখলাম। তারপরের কাজ, যে মুদ্রায় টেল এবং ছক্কায় জোর এমন অনুকূল ফলাফল। তাহলে মুদ্রায় টেল এবং ছক্কায় জোর এমন অনুকূল ফলাফল ইকুয়াল কোনগুলো হইতে পারে, মুদ্রায় টেল আবার ছক্কায় কিন্তু জোর হইতে হইব। তাহলে মুদ্রায় টেল কোনটাতে আছে অর্থাৎ, আর ছক্কায় কিন্তু জোর হইতো, তাহলে এটা অবশ্যই হইতো না। টেল আছে অর্থাৎ ছক্কায় কিন্তু জোর, তাহলে ওই একটা। টেল আছে অর্থাৎ ছক্কায় কিন্তু বিজোড় হইতো না, টেল আছে অর্থাৎ তাহলে জোর, টেল আছে অর্থাৎ বিজোড় হইতো না, তাহলে টেল আছে অর্থাৎ জোর। তাহলে একটা, দুইটা, তিনটি। তাহলে সম্ভাবনা কি হইতে পারে, সম্ভাবনা ইকুয়াল, নিচে কিন্তু টোটাল কতটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, তাহলে 12টার উপরে কিন্তু 3 জীব 12-এর মধ্যে 4 বার, আর 3-এর মধ্যে 1 বার, তাহলে 1/4। ওকে, এরপরে কিন্তু আমরা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখবো, যে একজন, এটা কিন্তু অনেক বার কিন্তু আইছে, প্রত্যেকটা বোর্ডে কিন্তু এগুলা প্রশ্ন একটা।
যে একজন লোক রাজশাহী হতে ঢাকায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা। ঢাকায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8 এবং ঢাকা হতে কুমিল্লা বাসে যাওয়ার সম্ভাবনা। 2/5। গ নম্বর প্রশ্ন, প্রবাবিলিটি ব্যবহার করে লোকটি ঢাকায় ট্রেনে এবং কুমিল্লায় বাসে যাওয়ার সম্ভাবনা কত? কুমিল্লায় বাসে যাওয়ার সম্ভাবনা কত? ওকে, অনেক সুন্দর একটা ম্যাথ এটার ক্ষেত্রে। ফার্স্টে কিন্তু প্রবাবিলিটি টিটা অঙ্কন করতে হইব। ফার্স্টে প্রবাবিলিটি টি অঙ্কন করতে হইলে এই যে লোক যেটা আছে এটা কোন থেকে শুরু করছে তার যাত্রা? রাজশাহী থেকে। তাহলে ফার্স্টে লিখবো রাজশাহী। ওকে, রাজশাহী থেকে শুরু করছে এবং রাজশাহী থেকে কোথায় গেছে? রাজশাহীতে ঢাকায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা। রাজশাহী থেকে ঢাকায় কিন্তু গেছে, হয়তো ট্রেনে যেতে পারে অথবা ট্রেনে কিন্তু নাও যেতে পারে, সম্ভাবনা যেহেতু। তাইলে লিখবো ওরকম যে ঢাকা ট্রেনে লিখলাম। আবার খেতে হইতে পারে ঢাকা ট্রেনে নাও যেতে পারে, তাহলে লিখবো ঢাকা ট্রেনে নয়। আচ্ছা, ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেওয়া আছে যে 5/8, তাহলে এটা অবশ্যই 5/8। যেহেতু ঢাকা ট্রেনে, তাহলে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা হলে 5/8। আচ্ছা, ঢাকা ট্রেনে নয়, আমরা সম্ভাবনার মান কিন্তু দেখছি, কিন্তু সর্বোচ্চ কিন্তু 1 হইতে পারে। তাহলে সর্বোচ্চটার থেকে যদি ওটা যদি মাইনাস দিলে তাহলে তো ওটা পাইলিম, অবশ্যই কিন্তু ওটা পাইম। তাহলে সর্বোচ্চটা হলে গিয়ে 1, সর্বোচ্চ সম্ভাবনার মান। তাহলে ওটার থেকে কতটুকু না যাওয়া সম্ভব, কতটুকু যে ঢাকার ট্রেনে নয়, তাহলে এইটা অবশ্যই সর্বোচ্চ যেহেতু 1 থেকে অবশ্যই ওটা মাইনাস দিলে অবশ্যই আমরা কিন্তু পাইলাম যে 5/8 যেটা আছে ওটা মাইনাস দিন। এটা নিচে 1 আছে, 1 আর 8 এর লসাগু কিন্তু যখন যদি লিখি যে 1 আর 8 এর লসাগু 8, আর 8 দ্বারা 1 ভাগ দিলে 8 দ্বারা আবার 1 গুণ দিলে 8 মাইনাস 8 দ্বারা 8 ভাগ দিলে 1 দ্বারা 5 গুণ দিলে 5, তাইলে অবশ্যই 8 আর 8 থেকে 5 গেলে গিয়া 3, তাহলে 3/8। ওকে, এতটুকু কিন্তু ঠিকও বুঝছি। তারপর কাজ আবার ঢাকার থেকে কোন গেছে যে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা হতো এবং ঢাকা হতে কুমিল্লা যখন গেছে তখন আবার বাসে যাওয়ার সম্ভাবনা দিয়েছে। আবার কুমিল্লা ওরকম হইতে পারে যে কুমিল্লা বাসে না গিয়ে অন্য কিছু গেছে, তাইলে ওখানের থেকে ওরকম হইতে পারে যে কুমিল্লা বাসে। আবার কি হইতে পারে যে কুমিল্লা বাসে নয়, তাহলে এইটার ক্ষেত্রে লিখতে হইব যে কুমিল্লা বাসে নয়। আচ্ছা, কুমিল্লা বাসে যাওয়ার সম্ভাবনা 2/5। কুমিল্লা বাসে যাওয়ার সম্ভাবনা 2/5। তাহলে কুমিল্লা বাসে যাওয়ার সম্ভাবনা 2/5।
5। আচ্ছা, কুমিল্লা বাসে না যাওয়ার সম্ভাবনা সেমভাবে 1 থেকে মাইনাস করা লাগবে। তাহলে 1 থেকে কিন্তু মাইনাস করলে কিন্তু আমরা ওটা পাইমু। সর্বোচ্চ তো আমরা জানি 1 থেকে কিন্তু যে 2/5 ওটা মাইনাস দিই, তাইলে অবশ্যই এখানে কত আইব? আমরা যদি ওটার মধ্যে যদি মাইনাস দিই, যে ফার্স্ট হইব 1 থেকে মাইনাস দিব 2/5, 1 মাইনাস 2/5, 5 আর 1 হলো 5, 5 দ্বারা 1 ভাগ দিলে 5, 5 দ্বারা 1 গুণ দিলে 5, মাইনাস 5 দ্বারা 5 ভাগ দিলে 1, 1 দ্বারা 2 গুণ দিলে তাহলে 2, তাহলে উপরে 3/5, তাহলে এখানে অবশ্যই 3/5। এরপর কাজ এটার থেকে যদি ট্রেনে, ঢাকায় যদি ট্রেনে নয়, মানে ঢাকায় যদি ট্রেনে না যায়, তাইলে কুমিল্লাত কিতে হইতে পারে? যে কুমিল্লা কিরকম গেছে, হয়তো বাসেও যেতে পারে, আবার কুমিল্লা বাসে নাও যেতে পারে। তাইলে লিখবো অবশ্যই কুমিল্লা বাসে, এটা কুমিল্লা বাসে নয়। আচ্ছা, কুমিল্লা বাসে তো আমরা জানি 2/5। তারপরে কুমিল্লা বাসে নয়, এটাকে তো সেম 2/5 থেকে যদি 1 থেকে যদি 2/5টা মাইনাস দিই, তাহলে কিন্তু কুমিল্লা বাসে নয়, এটা পাইলাম সেমভাবে ওটা আইব 3/5। আমরা কোনটা চাইছে বাইর করতাম, তাইলে এরপর কাজ সম্ভাবনাটা আমরা অঙ্কন করে নিলাম, যে সম্ভাবনাটি এটা। এরপরে কুমিল্লা লোকটি ঢাকায় ট্রেনে, তাহলে লিখবো ঢাকায় ট্রেনে এবং কুমিল্লা বাসে যাওয়ার সম্ভাবনা। একটা প্রশ্ন পেয়েছি, কুমিল্লা, ওকে ঠিক আছে। ঢাকায় ট্রেনে এবং কুমিল্লা বাসে যাওয়ার সম্ভাবনা ইকুয়াল। আচ্ছা, ঢাকায় ট্রেনে কোনটা আছে? ঢাকায় ট্রেনে কিন্তু 5/8, তাহলে 5/8, তারপরে গুণ। এরপরে আবার কুমিল্লা বাসে, আচ্ছা কুমিল্লা বাসে কত আছে? কুমিল্লা বাসে বা ওখান আছে কুমিল্লা বাসে 2/5, এই যে 2/5 মাঝখানে কিন্তু গুণ হইব, 5/8 আর পরে 5×10, তাহলে 10 এর মধ্যে 1 পার, 40-এর মধ্যে 4 পার, তাহলে 1/4। এরপরও প্রশ্ন, এরপর টাইপ। ওকে, এই টাইপ শেষ। টাইপ 3, প্রতিস্থাপন না করে এবং প্রতিস্থাপন করে সম্ভাবনা নির্ণয়। প্রতিস্থাপন না করে এবং প্রতিস্থাপন করে সম্ভাবনা নির্ণয়। 1 নাম্বার ম্যাথ। একটা জুড়ির মধ্যে লাল আছে 10টা মার্বেল, তারপরে আবার নীল হইলে 15টা, তারপরে আবার সবুজ আছে 12টা। গ নম্বর প্রশ্ন, যদি প্রতিস্থাপন না করে পর 5টি মার্বেল তুলে নেওয়া হয়, পর 5টি মার্বেল তুলে নেওয়া হয়, সবগুলো মার্বেল
সবুজ হওয়ার, তবে সবগুলো মার্বেল সবুজ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ওকে, এইটার ক্ষেত্রে সবগুলো মার্বেল সবুজ হওয়ার সম্ভাবনা নির্ণয়। আগে প্রতিস্থাপন জিনিসটা কি, তোরটা যদি ফার্স্টে যদি বুঝি, মনে হলো প্রতিস্থাপনের লিগে ওরকম, যে মনে হলো তোমার আছে একটা জুড়ির মধ্যে লাল মার্বেল আছে 10টা, তারপরে সবুজ আছে 12টা, তারপরে নীল আছে 15টা। প্রতিস্থাপন না করে জিনিসটা যদি আগে যদি বুঝি, আর প্রতিস্থাপন করে মানে কি তা, প্রতিস্থাপন না করে মানে ওটা বুঝার যে মনে হলো তুমি আছো এখানে এটা সমুদ্রের মাঝখানো, আর সমুদ্রের মাঝখানোর মধ্যে তুমি এটা জুড়ির মধ্যে কিন্তু লাল কিন্তু 10টা মার্বেল আছে, সবুজ 12টা, আর নীল কি 15টা মার্বেল নিয়ে গেছো এখানোর মধ্যে। তুমি মনে করো প্রতিস্থাপন করে যদি বুঝাই, তাইলে তোমার যে কইলাম যে সবুজ মার্বেল যেগুলো আছে ওটা ক্ষেত্রে এখানে কিন্তু আমরা সবুজের কথা কইয়া দিছে প্রশ্নের মধ্যে। সবুজ মার্বেল যদি হয় প্রতিস্থাপন না করে যদি বুঝায়, যেহেতু প্রতিস্থাপন না করে এখানে বসে, প্রতিস্থাপন না করে মানে বুঝার, আর প্রতিস্থাপন করে মানে কি তা বুঝায়। প্রতিস্থাপন না করে মানে বুঝায় যে তোমার কাছে মার্বেল একটা আছে, ওখান থেকে তুমি মার্বেল একটা একবার সমুদ্রের মাঝখানে ফেলাইলে, তাহলে তোমার কাছে মার্বেল টোটাল মার্বেল থেকে কিন্তু একটা কমে গেছে। প্রতিস্থাপন না করে হইলে মনে রাখতে হইব একটা একটা করে কমে কমে যাইব। আর যদি প্রতিস্থাপন করে হয় তাহলে ওরকম হয়, মনে করো এখানে তোমার কাছে মার্বেল আছে সপ্তাহে মনে করো সবুজ আছে 12টা থেকে তুমি একটা সরাইছো, সরাইয়া নিয়ে রাখছো, তারপরে আবার কিন্তু ওটা নিয়ে রাখিচ্ছ 12টার মধ্যে, তাহলে ঠিকও কিন্তু 12টা থাকি যাব। তাহলে প্রতিস্থাপন করে হইলে মোট যে মার্বেল সংখ্যা থাকবো এটা কিন্তু কোনো চেঞ্জ হইতো না। বাট প্রতিস্থাপন না করে হইলে মোট মার্বেলের সংখ্যা কিন্তু একটা একটা করে কমে যাব প্রতিস্থাপন না করে হইলে। ওটা মনে রাখতে হইব। মেয়াদ এটা আমরা কিভাবে সমাধান করবো, ফার্স্টে কিন্তু মোট মার্বেল ওগুলা লিখে লিখি যে মোট মার্বেল। আচ্ছা, ওটা যদি লিখি যে লাল আছে, লাল মার্বেল 10টা, তারপরে তারপরে নীল, নীল আছে কিন্তু নীল মার্বেল 15টা, তারপরে আছে সবুজ, সবুজ মার্বেল আছে সপ্তাহে 12টা। তাইলে মোট কতটা আছে, 5 আর 2 7, আর 1 1 2 আর 1 3, সপ্তাহে কিন্তু টোটাল কিন্তু 37টা কিন্তু আছে। 10টা 10টা, তারপরে 15টা, তারপরে আবার 12টা, সপ্তাহে কিন্তু আছে টোটাল কিন্তু 37টা মার্বেল। 37টার মধ্যে তোমার চাইছে কোনটা, যে সবুজ মার্বেল, তাহলে ওটা ওরকম লিখবো। প্রতিস্থাপন না করে পরপর 5টি মার্বেল তুললে সবুজ, তাহলে বাংলাটা কিন্তু ওটা লেখা লাগবো যে প্রতিস্থাপন না করে পরপর 5টি মার্বেল তুলে নেওয়া হলে সবগুলো মার্বেল সবুজ হওয়ার সম্ভাবনা ইকুয়াল সবগুলো মার্বেল সবুজ হওয়ার সম্ভাবনা, সবুজের ওটা আমরা বাইর করতাম, ওটা মাথাতে রাখতে হইব। আর যেহেতু কয়বার 5টি মার্বেল মানে 5বার, কিন্তু 5টি মার্বেল হইলে ওরকম কিন্তু 5টা টান দিবি, 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এরপর কাজ নিচে কিন্তু মার্বেলের সংখ্যা কমবো মোট ওগুলা থেকে। তাহলে প্রথমটাত কিন্তু আছে কত না, একটা 10টা, একটা 12টা, একটা 15টা, 10টা 12টা আর 15টা, টোটাল কিন্তু আছে কতটা আমরা 37টা মার্বেল। মোট হলে কেন অবশ্যই 37টা থাকবো, 37টা। আর উপরে যেহেতু সবুজ মার্বেল চাইছে, সবুজ মার্বেল কতটা আছে, সবুজ কিন্তু আছে 12টা, এখানে চাইছে কোনটা যে সবুজ, তাহলে উপরে হইব গিয়া 12। আচ্ছা, ইংলিশে যদি একটু লিখি,
তাহলে উপরে কিন্তু 12, এখানে যদি লাল যদি চাইতো তাহলে কিন্তু 15 নিতাম, ওটা মাথায় রাখতে হবে। আর এরপরে কিন্তু একটা একটা করে কমবো, যদি প্রতিস্থাপন না করে। তাহলে 37 থেকে একটা কমাইলে 37, তারপরে 37 থেকে একটা কমাইলে 35, তারপরে 35 থেকে একটা কমাইলে 34, তারপরে 34 থেকে একটা কমাইলে 33, আর উপরে হইব 12টা থেকে একটা কমবো, মানে 11টা, তারপরে আবার 11টা থেকে আর একটা কমবো 10টা, তারপরে 10টার থেকে একটা কমবো, তাহলে 9টা, 9টা থেকে একটা কমবো, তারপরে 8টা। এরপর ওটা যদি আমরা ক্যালকুলেটারে চাপ দিই তাহলে সম্ভাবনা কিন্তু পাইলাম। ডিভাইডেড উপরে আছে 12 গুণ 11 গুণ 10 গুণ 9 গুণ 8, তারপরে নিচে আছে 37 গুণ 37 গুণ 35 গুণ 34 গুণ 33। এইট ডিভাইডেড 4403, নাকি অক্টালিক আমরা সম্ভাবনাটা সবুজ মার্বেল আসার সম্ভাবনা।